হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছো এন্ড সবাইকে ওয়েলকাম আজকে আমাদের এইচএসসি 27 ম্যানেজমেন্ট ডেমো ক্লাসে। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পার্টনারশিপ বিজনেস, এই চ্যাপ্টারের যাবতীয় যত কনফিউশন আছে, এইচএসসি পরীক্ষায় কি কি কোশ্চেন আসতে পারে, অলসো অ্যাডমিশন টেস্টে কি কি প্রশ্ন আসতে পারে, সকল ক্যাটাগরির প্রশ্ন তোমাদেরকে আজকের এই ডেমো ক্লাসে আমি কমপ্লিট করাই দিব। এন্ড এর মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে আমরা আমাদের যে নিউ কোর্সটা আনছি এইচএসসি 27 এর জন্য ম্যানেজমেন্ট কোর্স। সো এই কোর্সে আমরা কিভাবে করে ম্যানেজমেন্ট পড়াবো এন্ড তোমাদেরকে কিভাবে এইচএসসি প্লাস অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপেয়ার করে দিব, এই পুরো একটা আইডিয়া পেয়ে যাবা। তো সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানায় দাও কে কে কোন কোন জায়গা থেকে জয়েন করছেন, স্পেশালি কোন কোন কলেজ থেকে আমাদের সাথে জয়েন করছো। আমি দেখতে পাচ্ছি আপন দে জয়েন করছে, হ্যালো ভাইয়া, হাই। রিয়া জয়েন করছে আমার সাথে, আরমান জয়েন করছে, হ্যালো। বাকিরা কে কে কোন কোন জায়গা থেকে জয়েন করছো সবাই একটু ভাইয়াকে জানায় দাও, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। ওকে, ডান। সবাই একটু খাতা রেখো নিজের সামনে, কারণ তোমাদেরকে একদম অ্যাডমিশন টেস্টে যেভাবে টিপস এন্ড ট্রিক্স দিয়ে পড়ায় কাই ভাই, এক্স্যাক্টলি তোমাদেরকে আমি কোর্সে ওইভাবে করে পড়াই দিব। প্লাস আজকে ক্লাস থেকে তোমরা ওই আইডিয়াটা পেয়ে যাবা যে কাই ভাইয়া ম্যানেজমেন্ট কিভাবে পড়ায়। তোমরা যারা আমার সাথে অলরেডি ইকোনমিক্স ক্লাস করছো দেন নো যে আমি কিভাবে করে একটা সাবজেক্ট পড়াই, এন্ড এটা আমার পার্সোনালি আমার নিজের সাবজেক্ট, কারণ আমি নিজে ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া করতেছি। ওকে, গভর্নমেন্ট শাহ সুলতান কলেজ বগুড়া থেকে আসি, কেমন আছেন ভাইয়া? লিজা আলহামদুলিল্লাহ ভালো আছি। কিশোরগঞ্জ থেকে আছে আমার সাথে ভাইয়া, আমি সিলেট থেকে আছি, হ্যালো ভাইয়া, হ্যালো সবাইকে, হ্যালো, হাই হাই। ওকে, শুরু করব আমরা ক্লাস। নূর মোহাম্মদ আছে আমার সাথে, ফারদিন আছে, ত্রিনা পাল আছে আমার সাথে, আপন দে, ওয়েট, সবাই মোটামুটি জয়েন করে ফেলছে। সো ইয়াপ, ম্যানেজমেন্ট কোর্সে এনরোল করেছি ভাইয়া, সেরা আপন, ক্লাসে দেখা হবে অবশ্যই। শ্রীমঙ্গল গভর্নমেন্ট কলেজ থেকে আছে অর্পা মন্ডল, অনেকদিন হয়েছে শ্রীমঙ্গলের দিকে যাওয়া হয় না। ওকে, ভাওয়াল থেকে, ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস আছে হলো চট্টগ্রাম থেকে, কুমিল্লা থেকে আছে ত্রিনা পাল। ওকে ডান, আমরা তাহলে আজকে ক্লাসটা শুরু করে দিই। ওকে, ক্লাস শুরু করার আগে ভাইকে একটু থামস আপ দিয়ে জানায় দাও যে আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা, ভয়েস ঠিক আছে কিনা, স্মার্ট বোর্ড ঠিক আছে কিনা। ভাইয়া আমাদের সবার অপেক্ষার আচ্ছা অবসান করে ফাইনালি ভাই আসছে, হ্যাঁ। অবসান হবে, হ্যাঁ, অপমান লিখছে অর্পা, তুমি অবসান লিখতে যে অপমান লিখে ফেলছো। ওকে ঠিক আছে, আমাকে একটু থামস আপ দিয়ে জানায় দাও যে আমরা ক্লাসটা শুরু করতে পারি কিনা। ওকে, ফারদিন অলরেডি থামস আপ দিয়ে দিছে, ডান, সব ঠিক আছে ভাইয়া। ওকে, ক্লিয়ার, ফাইন। আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করতেছি। আমাদের এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট আমাদেরকে আগে এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে? আমাদের এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে জাস্ট ইম্পর্টেন্সটা একটু বোঝাই দিই। অংশীদারি ব্যবসা, অংশীদারি ব্যবসায় থেকে তুমি এইচএসসি তে ফুল 20 মার্ক, 20 মার্কের সিকিউ পাবা। তোমাদের এইচএসসি তে 20 মার্কের সিকিউ পাবা, এন্ড দেন তুমি 3 থেকে 4টা এমসিকিউ পাবা জাস্ট এইচএসসি তে। জাস্ট এইচএসসি তে তুমি এই চ্যাপ্টার থেকে, এইচএসসি তে তুমি কি এই চ্যাপ্টার থেকে অলমোস্ট 24 বা 25 মার্ক মতো কমন পাবা। তার মানে কতটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার।
বুঝতে পারছো? তার পাশাপাশি যদি আমি অ্যাডমিশন টেস্ট বলি তোমাদেরকে, অ্যাডমিশন টেস্ট যদি আমি তোমাদেরকে বলি, তুমি ব্যবসা শিক্ষা বিভাগের হয়ে বাংলাদেশে যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন, যে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, গুচ্ছ, চট্টগ্রাম, সব জায়গাতে তুমি অ্যাটলিস্ট 2 থেকে 3টা এমসিকিউ পাবা এই চ্যাপ্টার থেকে। অ্যাটলিস্ট 2 থেকে 3টা এমসিকিউ পাবা এই চ্যাপ্টার থেকে, হুবহু পাবা। আমি যেগুলো যেগুলো বলবো ক্লাসে আজকে পড়াবো, হুবহু ওইগুলা পাবা। ঠিক আছে? তার মানে চ্যাপ্টারটার ইম্পর্টেন্স আমরা বুঝে গেছি। ওকে, ডান। এবার চলো একটু তোমাদেরকে বোর্ড অ্যানালাইসিস করে দেখাই। 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত এমন কোন বছর নাই যে বছরে প্রশ্ন আসে নাই, এমন কোন বছর নাই যে বছরে প্রশ্ন আসে নাই এই চ্যাপ্টার থেকে। এরপরে যদি আমরা এভারেজে দেখতেছি, সিকিউ এমসিকিউ সবকিছুই আসতেছে এই চ্যাপ্টার থেকে, সব। ওকে, ডান। আমরা টপিকে যাই। ঠিক আছে, প্রথমে আমাদেরকে জানতে হবে অংশীদারি ব্যবসাটা আসলে কেন আসছে। বেসিক থিং এটা, অংশীদারি ব্যবসাটা কেন আসছে। অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি হওয়ার মূল রিজন হলো এক মালিকানা ব্যবসায়ের যে লিমিটেশনস গুলো আছে এগুলোকে দূর করা। ঢাকা বিশ্ববিদ্যালয়টা অনেকবার আসছে অংশীদারি ব্যবসার কেন উৎপত্তি হয়, এক মালিকানা ব্যবসায়ের সমস্যাগুলো সমাধানের জন্য অংশীদারি ব্যবসার উৎপত্তি হয়। ফার্স্ট কোশ্চেন, অংশীদারি ব্যবসায় কাকে বলে? মনে রাখবা, 2 বা ততোধিক ব্যক্তি পরস্পর চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় বলা হয়। তার মানে আমরা এখানে যে চুক্তিবদ্ধ কথাটা পাইছি, মনে রাখবা অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে 4 বার আসছে, 4 বার আসছে এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? চুক্তি। অংশীদারি ব্যবসায় টিকে থাকে কিসের উপর ভিত্তি করে? চুক্তির উপর ভিত্তি করে। ওকে, ডান। এখান থেকে তোমাদের ক মার্কের প্রশ্ন আসবে, ক বা খ মার্কের কোশ্চেনের ক্ষেত্রে তোমাদেরকে বলবে অংশীদারি ব্যবসায় কাকে বলে, অংশীদারি ব্যবসায় কাকে বলে। ডান। এরপরে যাচ্ছি, অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য একদম মাথায় নিয়ে নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন আসে, নিচের কোনটি অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য নয়, বা অংশীদারি ব্যবসা করতে হলে কোনটি প্রয়োজন হবে। খেয়াল করো, একাধিক সদস্য। অংশীদারি ব্যবসা হইতে হইলে আমাদেরকে অ্যাটলিস্ট 2 এর অধিক সদস্য হইতে হবে। কতজন? অ্যাটলিস্ট 2 এর 2+, 2 এর অধিক সদস্য হইতে হবে। একজন ব্যক্তি তো এক মালিকানা, তার মানে 2 বা ততোধিক ব্যক্তি যখন বিজনেস করে তাকে আমরা অংশীদারি ব্যবসায় বলবো। সেকেন্ড ওয়ান, সহজ সংগঠন। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে খুব একটা কমপ্লেক্সিটি নেই। অংশীদারি ব্যবসায় তোমার কত সালের আইন দ্বারা চলে? 1932 সালের আইন, এটা মাথায় রাখো। ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকবার আসছে, এইচএসসি তে অনেকবার আসছে। 1932 সালের আইন দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। স্থায়িত্বের অনিশ্চয়তা। অংশীদারি ব্যবসায় যেহেতু কয়েকজন ব্যক্তির মধ্যে হয়ে থাকে, তাই যদি ট্রাস্ট না থাকে তাহলে যে কোনো সময় বিজনেসটা অফ হয়ে যেতে পারে। মনে করো তুমি আমার সাথে বিজনেস করতেছো, বাই এনি চান্স তুমি আমার ট্রাস্ট ব্রেক করে ফেললা, আমি বলবো আমি তোমার সাথে কালকে থেকে বিজনেস করবো না, দ্য বিজনেস উইল বি ডিসলভড। ওকে, এরপরে চুক্তিবদ্ধ সম্পর্ক। অংশীদারি ব্যবসার মূল ফ্যাক্ট কি? চুক্তিবদ্ধ সম্পর্ক। দেন অসীম দায়। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আমরা অনেক ধরনের অংশীদার পেয়ে থাকবো, দেখবো। ওইখানে এমন অংশীদার আছে যে যাদেরকে আমরা বলবো সাধারণ অংশীদার, যাদেরকে আমরা বলবো কি? সাধারণ অংশীদার। এই সাধারণ অংশীদারদের দায় অসীম। মনে রাখবা, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সাধারণ অংশীদার মানে ইন জেনারেল যদি বলতে যাই, আরো অনেকগুলো ভ্যারিয়েশন আছে, অনেক ধরনের অংশীদার আছে, তাদেরও দায় অসীম। বাট ইন জেনারেল সেন্স অসীম দায় বলতে আমরা সাধারণ অংশীদারকে বুঝবো। এরপরে আইনগত সভার অনুপস্থিতি। আইনগত সভা কি? তোমরা যারা কোম্পানি চ্যাপ্টার অলরেডি পড়ছো তারা বুঝে থাকবে এটা, যে কোম্পানির ক্ষেত্রে আমাদের 3টা সভা থাকে, সাধারণ সভা, বিধিবদ্ধ সভা, বিশেষ সভা, মানে মিটিং। বাট অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এরকম অফিসিয়াল কোনো মিটিং নাই বা কোনো সভা নাই। ওকে, এরপরে মূলধনের সরবরাহ। সবাই
চুক্তিবদ্ধ বা চুক্তির উপরে ভিত্তি করে মূলধন প্রদান করে, যে আমি এত টাকা মূলধন দিব, তুমি এত টাকা মূলধন দিবা। ডান। এরপর আছে পারস্পরিক প্রতিনিধিত্ব। অংশীদারি ব্যবসা এর মূল ভিত্তি যদি চুক্তি হয় তাহলে টিকে থাকে। পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে অংশীদারি ব্যবসা টিকে থাকে কিসের উপর ভিত্তি করে? যদি অপশনে চুক্তি না থাকে তাহলে হবে পারস্পরিক আস্থা ও বিশ্বাস। কিসের উপর? পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে অংশীদারি ব্যবসা টিকে থাকে। পরিচালনা ও লাভ ক্ষতি বন্টন, যেহেতু চুক্তি বলছি, চুক্তি মোতাবেক কে কত টাকা কন্ট্রিবিউট করছে, কে কতটুকু ভ্যালু অ্যাড করছে কোম্পানিতে, ওইটার উপর ডিপেন্ড করে লাভ লোকসান পরিচালনার কাজ করা হয়। এন্ড লাস্টলি পারস্পরিক আস্থা ও বিশ্বাস, একটু আগে বলছি অংশীদারি ব্যবসায় একজন আরেকজনের প্রতিনিধিত্ব করে। মানে আমি আজকে যদি অফিসে না আসি, ইউ উইল বি রিপ্রেজেন্টেটিভ অফ মি। ঠিক তুমি যদি আমার রেসপেক্ট করে, আমার আস্থা অর্জন করে বিজনেসটা না করতে পারো, বিজনেস চলবে না। এর জন্য বলা হয় অংশীদারি ব্যবসায় আস্থা ও বিশ্বাস হলো এটার একটা বৈশিষ্ট্য। এখান থেকে আমাদের খ মার্কের প্রশ্ন আসতে পারে, এমসিকিউ প্লাস খ মার্ক, এই দুই ক্যাটাগরির প্রশ্ন আসতে পারে। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? ইজ ইট ক্লিয়ার? বলো, এটা কি ক্লিয়ার? ক্লিয়ার হইছে? এটা ক্লিয়ার হইছে? কেউ কমেন্ট করতেছে না কেন? কেউ কমেন্ট করতেছে না কেন? হ্যাঁ বা না, কিছু তো বলো, ক্লিয়ার নাকি না? ক্লিয়ার, ওকে। এরপরে যাচ্ছি অংশীদারি ব্যবসার গঠন প্রণালী। অংশীদারি ব্যবসায় আসলে গঠন হয় কিভাবে, কিভাবে একটা বিজনেস গঠিত হয়। এর গঠনে তেমন কোনো আইনগত জটিলতা নেই। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে তেমন কোনো আইনগত জটিলতা নেই, কারণ অংশীদারি ব্যবসার 1932 সালের আইনের ভেতরে যা বলা আছে সেটার উপর ডিপেন্ড করে চলবে। চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন, চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হবে তোমাকে, মানে এডুকেটেড পারসন হইতে হবে। অ্যাটলিস্ট তুমি বুঝতে পারো ওই চুক্তিপত্রে কি কি জিনিস বলছে, কি কি বলে নাই। কমপক্ষে দুইজন ব্যক্তি মুনাফা অর্জন ও নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ হয়ে এরূপ ব্যবসা গঠন করে। তার মানে তুমি চুক্তি করছো কেন? কারণ তুমি এই বিজনেস থেকে মুনাফা চাও, ওইটার উপর ডিপেন্ড করে। এন্ড চুক্তি লিখিত হওয়ার কোনো আবশ্যকতা নেই। এই লাইনটা একটু খেয়াল করো। পরীক্ষা খ নম্বরের ক্ষেত্রে প্রশ্ন আসবে, আমি বলে দিচ্ছি কিন্তু ভাইয়ার কথা যদি মন মতো শুনো। আমি কেন বলতেছি আমার কথা তোমার মন মতো শুনতে হবে? কারণ আমি গত 5 বছর ধরে এই সাবজেক্টটা পড়াচ্ছি, প্লাস আমি নিজে ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া করতেছি, আমি নিজে অনার্স করতেছি এটার উপরে, এই সাবজেক্টের উপরে। তার মানে বুঝতেছো আমি কতটা ডেপথ থেকে তোমাদেরকে কথা বলতে পারবো। ওকে, চুক্তি লিখিত হওয়ার কোনো আবশ্যকতা নেই। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বলা হয় চুক্তি অংশীদারি ব্যবসার ভিত্তি, বাট সেই চুক্তিটা লিখিত, মৌখিক, অলিখিত যে কোনো ভাবে হইতে পারে। কারণ কি? কারণ চুক্তি বাধ্যতামূলক না। চুক্তি তোমার কি লিখিত হওয়া বাধ্যতামূলক না। কিন্তু যদি চুক্তি লিখিত হয় তাহলে ব্যবসা করা সহজ হয়। যদি চুক্তি লিখিত হয় তাহলে কি হবে? ব্যবসা করাটা সহজ হবে। কারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে, বা তুমি যদি বাংলাদেশি সিনারিও একটু চিন্তা ভাবনা করো, তাহলে বাংলাদেশে ফ্রড কেস অনেক বেশি। ফর এক্সাম্পল, আমি তোমাকে বললাম যে হ্যাঁ চলো আমরা দুজন মিলে বিজনেস করতেছি, মনে করো আমি 2 দিন পরে তোমার টাকা পুরাটা নিয়ে চলে গেলাম, দেশ ছেড়ে দিলাম। এই ক্ষেত্রে মুখের কথার ভ্যালু কিন্তু অনেক কমে গেছে। আগেকার টাইম থেকে বর্তমানে মুখের কথার ভ্যালু অনেক কমে গেছে, ঠিক আছে? এন্ড এজন্য বর্তমানে সবকিছু লিখিত থাকাটা বেটার, ডকুমেন্টেড থাকবে। কেউ যদি পরবর্তীতে কোনো ফ্রড কিছু করে সেটা ডকুমেন্টেড থাকবে। ক্লিয়ার? মনে রাখবা, পরীক্ষা যদি আসে চুক্তি লিখিত হওয়া আবশ্যক না, ব্যাখ্যা করো, তখন এটা লিখতেই হবে। যদি লিখিত হয় তাহলে ব্যবসা পরিচালনা করতে গিয়ে সহজ হয়। এরপরে
মৌখিক চুক্তির ভিত্তিতে গঠিত অংশীদারি ব্যবসা ইচ্ছা করলে, এই দেখছো, ইচ্ছা করলে পরে চুক্তি লিখে এবং প্রয়োজনে নিবন্ধন করে চুক্তি আইনগত বৈধতাও হয়ে যায়। তো পরবর্তীতে করা থেকে আমি এখনই করে ফেলি। ওকে, এন্ড লাস্টলি দেশের আইন অনুযায়ী এই ব্যবসায় ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। 3 স্টার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পসিবলি ডিইউতে এটা মেবি একবার আসছে, 1 অথবা 2 বার আসছে এটা, যে নিচের কোন ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়? এক মালিকানা, অংশীদারি। এরপরে যাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টের ক্ষেত্রে, আমরা এখানে চলে আসছি অংশীদারি ব্যবসার প্রকারভেদ। এখানে একটা বেসিক প্রকারভেদ দেওয়া আছে আমাদের। ওকে, অংশীদারি ব্যবসাকে প্রধানত, আমি তোমাদেরকে বলি প্রধানত আমরা 2 ভাগে ভাগ করি। মনে রাখবা, প্রধানত অংশীদারি ব্যবসাকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করি। 1 সাধারণ অংশীদার, 2 সীমিত অংশীদার। সাধারণ অংশীদার কে কি কি করে একটু পরে বলতেছি। সীমিত অংশীদার মানে একদম সিম্পল কথায় যে দায় বেশি নেয় না, যে দায় বেশি নেয় না। তার মানে যদি একজন ব্যক্তি 10,000 টাকা ইনভেস্ট করে তাহলে তার দায় 10,000 টাকা পর্যন্ত সীমিত। তার মানে যে ব্যক্তি যত টাকার অ্যামাউন্ট ইনভেস্ট করবে তার দায় ততটুকু পর্যন্তই সীমিত। যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে তার দায় 1 লাখ টাকা ফিক্সড থাকবে, বাট এই ব্যক্তির দায় অসীম থাকে, অসীম। ওকে, সাধারণ অংশীদারি ব্যবসাকে আমরা আবার 2 ভাগে ভাগ করে থাকি। একটা হলো ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। ঐচ্ছিক অংশীদারি ব্যবসা কি? আমার ইচ্ছা, অংশীদারদের ইচ্ছা, আমার কোন একটা টার্গেট অ্যাচিভ করতে হবে, কোন একটা টাকার অ্যামাউন্ট অ্যাচিভ করতে হবে, এটা আমার ইচ্ছা। ইচ্ছা পূরণ হয়ে গেছে, বিজনেস শেষ, বা আমি যতদিন ইচ্ছা ততদিন বিজনেসটাকে কন্টিনিউ করতে পারবো। অন দ্য আদার হ্যান্ড নির্দিষ্ট অংশীদারি ব্যবসা, ব্যবসা পরিচালনা করার আগেই বলে নিছে বিজনেস থেকে যদি 1 কোটি টাকা আর্নিং হবে যেদিন, সেদিন আমরা বিজনেস অফ করে দিব। বা বিজনেসে যেদিন আমরা কি বলা যায়, মনে করো পার ডে আমরা যেদিন 1 লাখ মানুষকে বা 10 লাখ মানুষকে আমরা যেদিন সার্ভ করতে পারবো বা কাস্টমার বাড়াতে পারবো, ওদিন বিজনেস অফ করে দিব। এরকম যদি কোনো নির্দিষ্ট ফিক্সড গোল থাকে। আর এটা হলো ঐচ্ছিক, আমার যতদিন ইচ্ছা আমি ততদিন পর্যন্ত কাজ করতে পারি। দেন নির্দিষ্ট অংশীদারি ব্যবসাকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো সময় দ্বারা, নির্দিষ্ট কোনো সময় 4 বছর 5 বছর বিজনেস করব, এন্ড দেন নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য, এই যে বললাম 1 কোটি টাকা বা 1.5 কোটি টাকা বা যত টাকা আছে ওইটার টার্গেট অ্যাচিভ করে ফেললে বিজনেসটা ডিসলভ হয়ে যাবে। ওকে, এবার আমরা চলে একটু ডেপথ থেকে পড়ি। যে অংশীদারি ব্যবসায় সকল অংশীদারদের সীমাহীন দায় থাকে। দায় কতটুকু থাকবে? সীমাহীন। এবং সকল অংশীদার সাধারণ ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, তাকে সাধারণ অংশীদার বলা হয়। ওকে, এইবার এখানে একটা মজার ফ্যাক্ট আছে। হ্যাঁ, মজার ফ্যাক্টে কি দেখো, সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এখানে আরো কয়েকটা পয়েন্ট আছে। কি কি? সাধারণ অংশীদার সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 19 জন হইতে পারবে। 19 জন হতে পারবে। খেয়াল করো, সাধারণ অংশীদার একটা বিজনেসে সাধারণ অংশীদার সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 19 জন হইতে পারবে। এটা মাথায় রেখো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। এটা ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন, কিন্তু অনেক ডেপথ থেকে একটা প্রশ্ন। ঠিক আছে, ওকে। এরপরে সকল সদস্যের দায় অসীম। এই যে 2 জন, সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 19 জন, সবার দায় অসীম। এরপরে কি আছে? নিবন্ধন বাধ্যতামূলক নয়। খেয়াল করো, পরীক্ষায় প্রশ্ন আসছে কোন অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়? উত্তর হলো সাধারণ অংশীদারি ব্যবসা। কারণ কি? সাধারণ অংশীদারি ব্যবসায় যারা কাজ করে তারা সবাই সিরিয়াস পারসন, এখানে কোনো ফালতু মানুষ কাজ করতেছে না। যারা সাধারণ অংশীদার, যদি কোনো বিজনেস সাধারণ অংশীদারি ব্যবসা হয়ে থাকে, ওইটা সচরাচর ধরে নেওয়া 1932 সালের আইন দ্বারা ফুললি কন্ট্রোল থাকে, তাই এই বিজনেস নিবন্ধন বাধ্যতামূলক না। এন্ড দেন সাধারণ অংশীদারি ব্যবসাকে আমরা 2 ভাগে ভাগ করে থাকি। ডান? এই ব্যবসায় সদস্য সংখ্যা কতজন? 2 জন থেকে 19 জন।
ফাইন, এরপরে যাচ্ছি, ঠিক আছে, এরপরে যাচ্ছি ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। এটা হলো ইচ্ছার উপরে নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? চুক্তিপত্রে ব্যবসার মেয়াদের সীমানা নির্ধারণ করা হয় না, ইচ্ছার উপর নির্ভর করে। নির্দিষ্ট মেয়াদের জন্য বিজনেস করতে পারি, নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য বিজনেস করতে পারি, নির্দিষ্ট সময় এবং সময় শেষে আবার বিজনেস করতে চাই, এগুলোর জন্য করতে পারি। নির্দিষ্ট অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আমরা নির্দিষ্ট মেয়াদের জন্য করব, নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য করব। এরপরে সীমিত অংশীদারি ব্যবসা, এটা অনেক ইম্পর্টেন্ট। সীমিত অংশীদারি ব্যবসা অনেক ইম্পর্টেন্ট। ওকে, কি কি আছে দেখো। যে অংশীদারি ব্যবসার কোন অংশীদারের দায় সীমিত, তার মানে তার দায় ফিক্সড। তার দায় কি? ফিক্সড। ভাইয়া এটা তো 20 জন হবে না, তাই না? নাকি এইটাই? না, 20 জনের ক্ষেত্রে এটা না। ও, তোমরা যেটা বলতেছো সাধারণ অংশীদারি ব্যবসা, আর আচ্ছা বুঝছি, সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে না না, আমি তোমাদেরকে কি বলছি দেখো, এটা হইলো তোমার একটা বিজনেসের ক্ষেত্রে কয়জনের দায় অসীম থাকতে পারে। খেয়াল করো, দায় অসীম থাকতে পারে, তোমরা কিন্তু কনফিউজড হইও না। দায় অসীম থাকতে পারে কতজনের? এটা হইলো সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে দায় অসীম থাকতে পারে কয়জনের? সর্বনিম্ন 2 জনের, সর্বোচ্চ 19 জনের। আর সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা হবে 2 থেকে 20 জন। সদস্য হবে 2 থেকে 20 জন। এই 2 থেকে 20 জনের মধ্যে কতজনের দায় অসীম থাকতে পারে? সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 19 জন। এন্ড ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সদস্য কতজন হবে? এটা অনেকবার আসে। ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 10 জন হয়ে থাকে। ঠিক আছে, 2 থেকে 10। ঠিক আছে, কোন অংশীদার বলতে কি বোঝায় আমরা এখন ওখানে যাই নাই। কোন অংশীদার বলতে কি বোঝায় আমরা এখন ওখানে যাই নাই। এটা হলো শুধুমাত্র অংশীদারি ব্যবসায়। এবার আমরা যাব কোন ধরনের অংশ। খেয়াল করো, সীমিত অংশীদারি ব্যবসায় কি? যে বিজনেসে ন্যূনতম একজন সদস্যের দায় অসীম। খেয়াল করো, ন্যূনতম একজন সদস্যের দায় সীমিত থাকবে। মানে পুরো বিজনেসে 20 জন সদস্য, এর মধ্যে যদি একজনও বলে আমি আমার দায় সীমিত, তাহলে ওই বিজনেসটাকে আমরা সীমিত অংশীদারি ব্যবসায় বলবো। কারণ সীমিত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক, কারণ মানুষ এখানে দায় বেশি নিতে চায় না। এন্ড দেন ন্যূনতম 2 জনের দায় অসীম থাকবে। এখন কথা হলো ভাইয়া, সাধারণ অংশীদারি ব্যবসায়ে কতজন সদস্যর সীমিত দায় থাকতে পারে? কতজন সদস্যর? সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ 3 জন। মনে রাখবা, সাধারণ সীমিত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে পুরো বিজনেসে 20 জন মানুষ, এই 20 জন মানুষের মধ্যে একজন মানুষ যদি বলে আমার দায় সীমিত, তাহলে ওই বিজনেসটাকে আমি সীমিত অংশীদারি ব্যবসা বলবো। ফাইন, সীমিত অংশীদারি ব্যবসায় 2 জন সাধারণ অংশীদার থাকতেই হবে, যারা বিজনেসের হেড থাকে। এন্ড সীমিত অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন 1 জন এবং সর্বোচ্চ 3 জনের দায় সীমিত হইতে পারে। সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ 3 জন। এগুলো কিন্তু অনেক ডেপথের কোশ্চেন, অনেক ডেপথের কোশ্চেন। সো নোট যদি না করে রাখো মনে থাকবে না, কিন্তু অনেক ডেপথ থেকে কোশ্চেন। আমি একটা কথা অলওয়েজ বলতেছি, বারবার বলতেছি, আমার এই ক্লাস যে স্টুডেন্ট মনোযোগ দিয়ে করবে, ওর এই চ্যাপ্টার অ্যাডমিশন টেস্টের জন্য কমপ্লিট হয়ে যাবে, অ্যাডমিশন টেস্টের জন্য ফুললি কমপ্লিট হবে। ওকে, এরপরে যাচ্ছি সীমিত অংশীদারির ক্ষেত্রে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। যেমন কেউ কোনো একটা নির্দিষ্ট টাইমের জন্য বিজনেস করতেছে, দেখো সময় উল্লেখ থাকবে আর একটা উদ্দেশ্য উল্লেখ থাকবে। কোন একটা টাইম উল্লেখ আছে যে আমি 5 বছর বিজনেস করব, আর কেউ একটা উদ্দেশ্য ফিক্সড করে রাখছে। এরপরে এবার চলো অ্যান্সার করো দেখি, বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের? প্রথম পোল। আমাদের দেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের? এতক্ষণ ধরে পড়াইছি, দেখি দেখো এই কোশ্চেনটা 7 থেকে 8 বার আসছে। সীমিতটা আবার একটু বুঝান। সীমিত অংশীদারি ব্যবসা মানে হইলো, মনে করো তুমি বিজনেসে 50,000 টাকা দিচ্ছ, তোমার দায় 50,000 টাকা পর্যন্তই থাকবে। এরকম যদি বিজনেসে একজন মানুষও থাকে, সেটাকে বলবো সীমিত অংশীদারি ব্যবসা। এরকম মানুষ কোম্পানিতে সর্বনিম্ন 1 জন থাকতে পারে, সর্বোচ্চ 3 জন থাকতে পারবে। ঠিক আছে নূর মোহাম্মদ, বুঝছো?
সীমিত মানে হলো যার টাকা, যার দায় কোম্পানিতে ফিক্সড, যার দায় কোম্পানিতে ফিক্সড। এটা হবে 1932 সালের আইন দ্বারা। এরপরে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি, এটাও পড়াইছি ক্লাসে। 2 নম্বর কোশ্চেন, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? বলো, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? ফাহমিদা, একটা টপিক পড়ায় ফেলছি ভাইয়া, এখন আসছো? চুক্তি, হ্যাঁ ডান। পারবা না এগুলা? কতবার আসছে দেখছো, কতবার আসছে। যা যা পড়াচ্ছি এগুলা থেকেই আসবে, এর বাইরে একটা কোশ্চেন আসবে না। জাস্ট মনোযোগ দিয়ে ভাইয়া ক্লাসটা করো, তাহলেই হয়ে যাবে। অ্যান্সার করছো সবাই? বাকিরা অন্যগুলা কেন অ্যান্সার করতেছো? কয়েকজন আছে এইদিক ওইদিকে অ্যান্সার করতেছে। ওকে, বাকিগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিবা। ওকে, এবার যাচ্ছি মূল ফ্যাক্টে। এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এটাকে 5 স্টার টপিক দিচ্ছি, একটা 5 স্টার টপিক আসবেই। এই টপিক থেকে 10 মার্ক কমন পাবা, একদম ফুললি 10 মার্ক। এতক্ষণ আমরা পড়ছি কেমন ধরনের অংশীদারি ব্যবসায়, এখন বলবো কেমন অংশীদার। কেমন অংশীদার, ঠিক আছে? সাধারণ অংশীদারি ব্যবসায় একজনও সীমিত অংশীদার থাকতে পারবে না। সাধারণ অংশীদারি ব্যবসায় একজনও সীমিত অংশীদার থাকতে পারবে না, কিন্তু সীমিত অংশীদারি ব্যবসায় 2 জন সাধারণ অংশীদার থাকতেই হবে। বুঝছো মিতু? সাধারণ অংশীদারি ব্যবসায় কোনো সীমিত অংশীদার থাকতে পারবে না, কিন্তু সীমিত অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন 2 জন সাধারণ অংশীদার থাকতে হবেই। খেয়াল করো, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। খেয়াল করো, সাধারণ অংশীদার, সাধারণ অংশীদার কি? যার দায় অসীম। যার দায় কি? যার দায় অসীম। এই ব্যক্তি বিজনেসে অনেক দায় নেয়। জান, সীমিত অংশীদার কি? সীমিত অংশীদার মানে হলো যার দায় সীমিত, দায় সীমিত। এই দুইটা তো তোমরা জানো। এরপরে একটা একটা করে আসতেছি। নিষ্ক্রিয় অংশীদার বা ঘুমন্ত অংশীদার পড়াচ্ছি, আগে এটা পড়ো। ঘুমন্ত, নিষ্ক্রিয় বা ঘুমন্ত, খেয়াল করো। ঘুমন্ত, নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। স্যার বুঝতে পারি নাই, লেট করে ঢুকলে বুঝতে পারবা না, ক্লাসে লেট করে ঢুকলে বুঝতে পারবা না। খেয়াল করো, আবার একটু বলেন, বুঝি নাই। এক টপিক কয়বার পড়াবো? আজব। সাধারণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কোনো সীমিত অংশীদার থাকবে না, কিন্তু সীমিত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন সাধারণ অংশীদার থাকতেই হবে। সহজ ভাষায় বলতেছি আমি, সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কোনো সীমিত অংশীদার থাকতে পারবে না, কিন্তু সীমিত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে 2 জন সাধারণ অংশীদার থাকতে হবেই, কারণ একটা বিজনেস পরিচালনা করতে গেলে 2 জন সাধারণ অংশীদার দরকার। ঘুমন্ত মানে কি? আচ্ছা, ঘুমন্ত আর নিষ্ক্রিয়টা মানে কি? এই অংশীদার মানে হলো যার টাকা অনেক, এই ব্যক্তি বিজনেসে টাকা ইনভেস্ট করে উধাও হয়ে যায়। যে ব্যক্তি বিজনেসে টাকা ইনভেস্ট করে উধাও হয়ে যায় তাকে আমরা ঘুমন্ত অংশীদার বলবো। এই ব্যক্তি শুধুমাত্র লাভ ক্ষতি নেয়, আর কিচ্ছু না, শুধুমাত্র লাভ ক্ষতি গ্রহণ করে। আমি ডিটেলসে পড়াবো, আগে এখানে কয়েকটা একটু দেখে নিই। আচ্ছা বাদ দাও, আমরা এখান থেকেই তোমাদেরকে পড়ে চলো, তাহলে আবার বলবো ভাইয়া বুঝি নাই। ওকে, সাধারণ অংশীদার, যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশ নেয় তাকে সাধারণ বা সক্রিয় অংশীদার বলা হয়।
সাধারণ বা সক্রিয় অংশীদার বলা হয়। তার মানে যেই মানুষ বিজনেসে তার সবকিছু বিলায় দেয়, একদম সবকিছু বিলায় দেয়। ওকে, আচ্ছা 2 নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবার এটা থেকে বারবার প্রশ্ন আসে। নিষ্ক্রিয় বা ঘুমন্ত। এই ব্যক্তি হইলো টাকা দিয়ে ঘুমায় যায়। এমন আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে এমন অনেক মানুষ আছে না, যারা শুধুমাত্র কোনো বোর্ড পরীক্ষার রেজাল্ট দিলে, কোথাও চান্স পাইলে এই টাইমে ফোন দেয়, হ্যাঁ ভাবি ভাবি আপনার মেয়ে কেমন করছে, আরে আমার চাচার মামার খালার অমুক তো চান্স পাইছে। এই ক্যাটাগরির মানুষ কি শুধুমাত্র সিজনাল। তার মানে কি এরা একবার ফোন দিবে, কাট করবে, ঘুমায় যাবে, আবার দেখবা ফোন দিবে। ওই ক্যাটাগরির মানুষগুলো হলো ঘুমন্ত অংশীদার। এরা বিজনেসে মূলধন বিনিয়োগ করে, খেয়াল করো, মূলধন বিনিয়োগ করে, লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে, কিন্তু অধিকার থাকা সত্ত্বেও পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না। টাকা দেয়, ঘুমায় যায়, টাকা দিয়ে ঘুমায় যায়, শুধুমাত্র লাভ ক্ষতি নেয়, শুধুমাত্র বিজনেস থেকে কি করবে, লাভ ক্ষতি নিবে। ঠিক আছে বিজয়, হ্যাঁ কমেন্ট দেখতে পাচ্ছি। ওকে, বুঝতে পারছো ঘুমন্ত অংশীদার মানে কি বোঝাইছি? অনেক টাকা দিয়ে ঘুমায় গেছে, আর কোনো খোঁজ নেই। ব্যক্তি মনে করে একদম এইভাবে টাকা ছড়াইছে। ডান। কর্মী অংশীদার। কর্মী অংশীদার হলো ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না। পরীক্ষায় প্রশ্ন আসবে কোন অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না। পরীক্ষায় প্রশ্ন আসবে কোন অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না। কর্মী অংশীদার শুধুমাত্র নিজের শ্রম এবং দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে, তাকে কর্মী অংশীদার বলে। আমাদের ফ্রেন্ড সার্কেলে এমন কিছু ফ্রেন্ড আছে যারা কিপটা, পকেট থেকে টাকা বের করে না, কিন্তু দেখবা কোনো ঝগড়াঝাটি হইলে, মারামারি লাগলে তোমার সাপোর্টে অলওয়েজ আসে। আমার বন্ধুকে তুই কি বলছিস, আমার বন্ধুকে কি বলছিস, দেখবা এরকম কোনোদিন তোমাকে টাকা পয়সা দিয়ে সাপোর্ট করবে না। কিন্তু কারোর সাথে তুমি ঝগড়া রাখছো, কারোর সাথে মারামারি লাগছো, কিছু একটা হইছে, ও তোমার সাথে আছে। এই ক্যাটাগরির মানুষগুলা কে বলা হয় কর্মী অংশীদার। কোম্পানিতে এরকম কিছু মানুষ থাকে যে তারা বিজনেসে টাকা দেয় না, কিন্তু তাদের নলেজ, তাদের ওয়ার্ক এথিক্স, তারা কাজ করে, জাস্ট কাজ করে, কাজের বিনিময়ে তারা রিটার্ন পায়, তারা বিজনেসে কিছু ইনভেস্ট করে না। বুঝছো? এদেরকে বলা হয় স্ট্র্যাটেজিক পার্টনার। কাইন্ড অফ এরা কি, এরা হলো স্ট্র্যাটেজিক পার্টনার টাইপের। স্ট্র্যাটেজিক পার্টনার টাইপের মনে করো তোমার বিজনেসে কেউ এসে আইডিয়া দিল যে আপনি এটা এটা করেন, আপনার বিজনেস এটা 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 হইলে আমি এটা 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 করবো। বুঝছো? ডান। এরপরে হ্যাঁ ক্লাসটা রেকর্ড থাকবে। নামমাত্র অংশীদার। এটা কি নামমাত্র অংশীদার। খেয়াল করো, এবার এক্সাম্পলটা খেয়াল করো, এটা অনেক গুরুত্বপূর্ণ। নামমাত্র অংশীদার যে অংশীদার চুক্তি অনুযায়ী লাভের অংশ অথবা নির্দিষ্ট বেতন অথবা অর্থের বিনিময়ে তার সুনাম অংশীদারি ব্যবসায় ব্যবহারের অনুমতি দেয়, তাকে নামমাত্র অংশীদার বলা হয়। তার মানে এমন একজন মানুষ যে তার ফেস ভ্যালু দেয়। বাংলাদেশের ইনফ্লুয়েন্সার গুলা, আমাদের দেশের ইনফ্লুয়েন্সার গুলা, এটার সবচেয়ে বড় এক্সাম্পল হলো সালমান মুক্তাদির। এটার সবচেয়ে বড় এক্সাম্পল কে? সালমান মুক্তাদির। সালমান মুক্তাদির কি করছে, ঠিক আছে, সালমান মুক্তাদির তার এত বছর ধরে মনে করো যে সে 2017-18 সাল থেকে যে ইউটিউব ফেসবুকে এত ফেস ভ্যালু কামাইছে, তারপরে সে চিন্তা করছে আমার আর কিছু করার নেই, আমি আমার অডিয়েন্স যারা আছে তাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডকে প্রমোট করব। সে কি করছে, সালমান মুক্তাদির তার নাম, তার ফেস বিভিন্ন ব্র্যান্ডের কাছে দেয় যে আমার 10 লাখ ফলোয়ার আছে, আপনার বিজনেসটাকে আমি 10 লাখ ফলোয়ারের মাঝে ভিডিওর মাধ্যমে জানাই দিব। এইটাই হলো তার ব্র্যান্ডিং। এন্ড এটা করার কারণে সে ওই কোম্পানিগুলা থেকে নির্দিষ্ট হারে একটা অ্যামাউন্ট পায়, প্লাস তাদের অর্থের প্রফিটের একটা অংশ পায়, মনে রাখবা। এই ক্যাটাগরির মানুষ হলো নামমাত্র অংশীদার, হলো এমন ক্যাটাগরির মানুষ যাদের একটা ফেস ভ্যালু আছে, একটা অডিয়েন্স বেস আছে, যাদেরকে অনেক মানুষ ফলো করে। ঠিক আছে, সেটা সাকিব আল হাসান হোক, তারপর হলো তোমার সালমান খান হোক, তারপর হলো তোমার আরো, মানে মেন কথা যত মডেল, যত ইনফ্লুয়েন্সার যারা আছে সবাই এই নামমাত্র অংশীদারের ক্যাটাগরিতে পড়ে যায়। এটা বুঝছো?
তার মানে তার নাম বা গুডউইল সুনাম ব্যবহার করার পারমিশন দেয়, সুনাম ব্যবহার করার অনুমতি দেয়। ক্লিয়ার এটা? ডান। এরপরে যাচ্ছি আপাত দৃষ্টিতে অংশীদার। আপাত মানে দেখতে মনে হয় অংশীদার কিন্তু আসলে অংশীদার না। এটা কি? এটাও গুরুত্বপূর্ণ। যদি কোনো অংশীদার ব্যবসায় হতে অবসর গ্রহণের পরও ব্যবসায় থেকে তার টাকা না নিয়ে ওই টাকাটা ঋণ হিসাবে বিজনেসে জমা রেখে দেয়, সেক্ষেত্রে তাকে আপাত দৃষ্টিতে অংশীদার বলে। সেক্ষেত্রে তাকে কি বলে? আপাত দৃষ্টিতে অংশীদার। মনে করো তিনজন বন্ধু। কি বন্ধু? তিনজন বন্ধু। মনে করো এটা হলো আমি, ছোট্ট মোট্ট একজন মানুষ, আমি। এটা হলো মনে করো তোমাদের জাকি ভাই, ঠিক আছে? এটা মনে করো কাইফ, এইটা হইলো জাকি, আর এইটা হইলো কে? এইটা হইলো মনে করো একটু লম্বা চওড়া আছে, ঠিক আছে? চুলগুলো একটু এরকম 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 এরকম। এটা হইলো দুর্জয় ভাই, দুর্জয়। ওকে, খেয়াল করো আমরা তিনজন মিলে একটা বিজনেস করতেছি, একটা বিজনেস করতেছিলাম। এই বিজনেসের মধ্যে হুট করে একদিন জাকি ভাই বলল কি, আমি আজকে থেকে আর বিজনেস করব না, আমি আজকে থেকে আর বিজনেস করব না। এই যে জাকি ভাই তার টাকাটা বিজনেসে, মনে করো আমরা তিনজন মিলে 30,000 টাকা দিয়েছিলাম বিজনেসে। এই 30,000 টাকার মধ্যে থেকে তিনজন 10,000 10,000 করে দিছি। জাকি ভাই যখন বললো আমি আর বিজনেস করব না, তখন জাকি ভাই বললো কি আমার টাকাটা বিজনেসে ঋণ হিসাবে থেকে যাবে, এন্ড এই ঋণের উপরে আমাকে সুদ দিতে হবে। এইটা হলো আপাত দৃষ্টিতে অংশীদার। দেখতে আগে অংশীদারের মতো ছিল, এখন অংশীদার নাই আর। বুঝছো? দেখতে আগে আগে অংশীদার ছিল, এখন আর অংশীদার না। ওকে ভাইয়া, নামমাত্র অংশীদারটা আরেকবার বুঝায় দেন। নামমাত্র অংশীদার মানে হলো বাবা, মনে করো, আচ্ছা ধরে নাও আমি এক্সাম্পল দিই, আমার ফেসবুকে এখন ফলোয়ার রাফলি অ্যাবাউট 22,000, রাফলি অলমোস্ট 22,000 হয়ে গেছে। আমাকে মনে করো কোন একটা ছোটখাটো ব্র্যান্ড বললো কি আপনি আমাদের হয়ে আমাদের ব্র্যান্ডটাকে প্রমোট করে দেন। এই যে আমি তাদের হয়ে তাদের ব্র্যান্ডটাকে প্রমোট করে দিলাম, এই জন্য তারা আমাকে একটা অ্যামাউন্ট দিল, এটাই হলো নামমাত্র অংশীদার। এইটাই হলো নামমাত্র অংশীদার। বুঝছো? এবার ক্লিয়ার? মনে করো তোমার কিছু ফলোয়ার আছে, ওই ফলোয়ারদের কাছে তুমি কোনো একটা বিজনেসকে প্রমোট করছো, ওই বিজনেস তোমাকে একটা অ্যামাউন্ট দিছে। ফাইয়াজ এখনো বুঝো নাই? কি বুঝো না এটা তো বলো। খালি বলো স্যার বুঝি নাই বুঝি নাই। কি বুঝো নাই বাবা? বলো কি বুঝো নাই? খালি বুঝি নাই বললে তো আমি মনে করবো তুমি ক্লাসই বুঝো নাই কিছু, তুমি জানোই না কি পড়াইতেছি আমি। ভাইয়া এই টাকা কি হালাল হবে? হালাল হারামের এখানে ভাইয়া ফ্যাক্ট আমি এখন এটা ক্লিয়ার করতে পারতেছি না, এটা ক্লিয়ার করতে পারতেছি না ভাইয়া, এটাকে কি হালাল হবে নাকি না। হালাল হারামের কথা বিজনেসের ক্ষেত্রে এটা আমি এখন আনতে পারতেছি না। আমি লাস্ট আরেকবার বলি, নামমাত্র অংশীদার হইলো তুমি তোমার নাম কোন একটা বিজনেসকে ব্যবহার করতে দিছো, এন্ড ওইটার বিনিময়ে তুমি বিজনেস থেকে টাকা নিছো, ওইটা হলো নামমাত্র অংশীদার। ওকে, এরপরে যাচ্ছি সীমিত বা সীমাবদ্ধ অংশীদার। এটা তো বলা লাগবে না, যারা কি, যাদের দায় সীমিত তাকে সীমাবদ্ধ অংশীদার বলা হয়, যাদের দায় সীমিত। এরপরে আচরণে অনুমিত অংশীদার। খেয়াল করো এটা অনেক গুরুত্বপূর্ণ। আচরণ অনুমিত অংশীদার মানে হইল তোমার ফ্রেন্ড সার্কেলের সেই মানুষটা, খেয়াল করো এটা অনেক গুরুত্বপূর্ণ। আচরণ অনুমিত মানুষ হলো তোমার কলেজের সেই ফ্রেন্ডটা যে সব জায়গায় আছে, যে কি, যে সব জায়গায় আছে। মনে করো এমন ফ্রেন্ড যে সবগুলা গ্রুপে আছে, এবং ও এই গ্রুপের কথা ওই গ্রুপে বলে, ওই গ্রুপের কথা ওই গ্রুপে বলে, ওই গ্রুপের কথা ওই গ্রুপে বলে। বুঝছো? প্যাচ লাগায়, এই গ্রুপে এই গ্রুপে এই গ্রুপে এই গ্রুপ প্যাচ লাগায়। বুঝছো? তার মানে ও ওর আচার আচরণ দিয়ে শো করে ও সবার ফ্রেন্ড। এজন্য ও ওই সবাই বুঝাও ফেলে যে কথা কে কোন জায়গায় কখন লাগাইছে। ঠিক আছে? উর্মি বলতেছে ভাই মাথা ঠান্ডা করে বুঝান। আমি একটা কথা 5 বার করে বলতেছি,
সহজ এক্সাম্পল দিয়ে বলতেছি, তাও যদি তোমরা না বুঝো, এখন আর তোমাদেরকে কেমনে বুঝাবো বলো? সবচেয়ে সহজ এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি। ওকে, খেয়াল করো, আচরণ অনুমিত অংশীদার মানে কি? সে তার আচার আচরণ দিয়ে বোঝায়, তার কথাবার্তা দিয়ে বোঝায় সে তোমার ফ্রেন্ড, বাট তুমি তাকে ফ্রেন্ড হিসেবে কনসিডার করো না। এই যে সে বোঝায় যে তুমি, ঠিক আছে, সাংবাদিকদের মতো, এই তো সাবাস সাবাস আফরিন, সেলুট, সাবাস তোমাকে, সিরিয়াসলি তুমি যে তোমাকে, আমি যদি তোমাকে চিনতাম আফরিন, তোমাকে আমি মাস্ট আজকে একটা ট্রিট দিতাম, সেরা একটা অ্যান্সার দিছে। বাংলাদেশের সাংবাদিকদের মতো, আসলে হ্যাঁ, সবার সাথে মিল করে থাকে, বোঝায় সবার সাথে আছি আমি। সেই আফরিনের জন্য একটা হাততালি, হাততালি, সেরা অ্যান্সার দিছে। এটা হলো সুবিধাবাদী ফ্রেন্ড, ও সবার সাথে থাকে, সবার সাথে থাকতেছে। ওকে, সে তার কথাবার্তা আচার আচরণের মধ্যে দিয়ে বোঝায় ও তোমার ফ্রেন্ড, ও বিজনেসের একজন মানুষ, এন্ড এজন্য তাকে বিজনেসের একজন, আশেপাশে সবাই তাকে বিজনেসের মানুষ হিসেবে ধরে নেয়। ক্লিয়ার? এটা আচার আচরণ দিয়ে বোঝাবে। এরপরে প্রতিবন্ধ, খেয়াল করো, এটা কিন্তু প্রতিবন্ধী না, এটা কিন্তু প্রতিবন্ধী না। খেয়াল করো, পরীক্ষার ভিতরে কিন্তু প্রতিবন্ধীও থাকবে, প্রতিবন্ধ, আর আরেকটা হইলো প্রতিবন্ধী। এটা কিন্তু প্রতিবন্ধী না, প্রতিবন্ধ। প্রতিবন্ধ অংশীদার মানে কি? যদি ব্যবসায় অংশীদারগণ কোনো ব্যক্তিকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেয় এবং উক্ত ব্যক্তি যদি কি অবলম্বন করে? মৌনতা অবলম্বন করে, চুপ থাকে, চুপ থাকে। ঠিক আছে, খেয়াল করো, এরা খেয়াল করো, প্রতিবন্ধ অংশীদার। মনে করো তুমি, এই যে এটা বাংলাদেশের জন্য সবচেয়ে এটা এক্সাম্পলটা যায়। আমাদের দেশে মনে করা হয় কি, বিয়ের টাইমে মেয়েরা যদি চুপ থাকে তার মানে মেয়েরা সম্মতি প্রকাশ করছে। বিয়ের টাইমে যদি কেউ চুপ থাকে, মানে ওকে জিজ্ঞেস করছো, বাবা তোমার কি ছেলে পছন্দ হয়েছে, বাবা তোমার কি মেয়ে পছন্দ হয়েছে, মনে করো ছেলে চুপ, ধরে নেওয়া হয় সে রাজি, ধরে নেওয়া হয় কি রাজি। এই যে মৌনতা সম্মতির লক্ষণ, চুপ থাকা মানে হলো সম্মতি প্রকাশ করা, এটাই হলো এই ক্যাটাগরির মানুষকে বলা হয় প্রতিবন্ধ অংশীদার। বিজনেসের ক্ষেত্রে মনে করো তুমি কোনো একজনকে পরিচয় করে দিলা, মনে করো আমি দুর্জয় ভাইকে পরিচয় করে দিলাম যে উনি আমার বিজনেস পার্টনার। এখন দুর্জয় ভাই মাথা এরকম করে রাখছে, কিছু বলে নাই, সে আমার মানে সে চুপ থাকছে, তার মানে কি সে আমার বিজনেস পার্টনার। মানে ওই যে হাসি তো ফাঁসি কথা একটা আছে না, জিনিসটা এরকম। চুপ আসো মানে তোমাকে ধরে নেবে তুমি বিজনেস পার্টনার। ক্লিয়ার? দেখবা টিচারদের কাছে এরকম কিছু, তোমার ক্লাসে প্রতিটা ক্লাসে এরকম কমন কিছু পোলাপান থাকে, তো কলেজে এটা দেখবা যে তোমার, ওকে যখন জিজ্ঞেস করে, আচ্ছা ওই মনে করো কোনো একজন টিচার ওই স্টুডেন্টকে জিজ্ঞেস করে, আচ্ছা অমুক টিচার কি ভালো পড়ায়, ও চুপ থাকে। অমুক টিচার কি খারাপ পড়ায়, ও চুপ থাকে। আবার যার সম্পর্কে বলছে ওই টিচারের কাছে যা, যখন ওই টিচার যখন আরেকজনের কথা জিজ্ঞেস করে তখন ও চুপ থাকে, মানে ও অলওয়েজ চুপ থাকে, চুপ। আর আমাদের দেশে সবচেয়ে বড় মিসকনসেপশন ধরে নেওয়া হয় মৌনতা সম্মতির লক্ষণ। আরে ভাই আমি আসি মানে আমার ভালো, আমি সম্মতি নাই হইতে পারি, তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না, আমি সম্মতি না, তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগতেছে না, এর মানে কি এইটা আমি চুপচাপ আছি মানে আমি রাজি? আরে ভাই এ কেমন হিসাব? বুঝছো অংশীদার? পরীক্ষায় উদ্দীপকে তোমাদের এই 8 ধরনের অংশীদারের মতো করে বিভিন্ন ধরনের উদাহরণ উপরে দিয়ে থাকতে পারে, তোমাদেরকে ওইটা ফাইন্ড আউট করে গ এবং ঘ মার্কে এটা লিখতে হবে যে উদ্দীপকে কোন অংশীদার সম্পর্কে বলা হয়েছে। বুঝছো? আজকে সেম ক্যাটাগরির একটা ড্রামা দেখছি, চুপ আছে মানে একটা রাজি। হ্যাঁ, এটা ফালতু জিনিসটা বলো, চুপ আছে মানে রাজি, আরে এর কি এমন কমন কথা? আমার আমি চুপ থাকা মানে কি? যেমন আমার ছোট বোনকে মাঝে মাঝে মনে করো, কি হয়েছে তোর? চুপ। কিছু হয়েছে তোর? কিছু লাগবে? চুপ। আমি বলি কি হয়েছে বল? চুপ। তার মানে তোর কিছু হয় নাই। এরপরে আমি তোমাকে বলছি আমার কিছু হয় নাই, তো ভাই তোর কিছু হলে তুই বল,
চুপ থাকা মানে তো এটা না যে তুই সম্মতি প্রকাশ করছো। ওকে, এখানে আমাদের অনেক ধরনের অংশীদারের প্রকারভেদ দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবা, প্র্যাকটিস করে নিবা। আমি যা যা বলছি এখানে এগুলাই দেওয়া আছে। ওকে, দেখো একটা সিকিউ দেখাই তোমাদেরকে। প্রতিবন্ধ অংশীদার কে বা কাকে বলে? অংশীদারি ব্যবসায় পৃথক সত্তা থাকে না কেন? কারণ অংশীদারি ব্যবসায়ের কোনো আইনগত সত্তা নেই। অংশীদারি ব্যবসায় কোনো আইনগত সত্তা নেই। এরপরে উদ্দীপকের সুমন, এই যে দেখো উদ্দীপকের সুমন কোন ধরনের অংশীদার, দেখি কে কে বলতে পারো। সুমন কোন ধরনের অংশীদার? উদ্দীপকে প্রতিষ্ঠানটি কোন ধরনের পরিসমাপ্তি হতে পারে? খেয়াল করো দেখি। জহির ওবায়েদ মিজান সমঝোতার ভিত্তিতে একটি বুটিক হাউস করে, পণ্যের ভালো মান ভালো হওয়ায় ব্যবসায়ের পরিসর বাড়াতে থাকে। ব্যবসা পরিচালনার সুবিধার্থে MBA ডিগ্রিধারী মিস্টার সুমনকে বিনা মূলধনে, খেলো দেখো দেখো দেখো, ডিগ্রিধারী MBA ডিগ্রিধারী মিস্টার সুমনকে বিনা মূলধনে প্রতিষ্ঠানে অংশীদারদের কাছে মিস্টার সুমনের দক্ষতায় প্রতিষ্ঠানটি পরিচালনা করতে থাকে। কিন্তু আকস্মিক দুর্ঘটনায় মিস্টার সুমনের মৃত্যুবরণ করেন। এই যে দেখো মৃত্যুবরণ করছে। আগে বলো মিস্টার সুমন কোন ধরনের অংশীদার, দেখি কে কে বলতে পারো, বলো। ভাই আপনার তো ছোট বোন নাই, কে বলছে তোমাকে আমার ছোট বোন নেই? আমার তো ছোট বোন আছে। ইয়েস, কর্মী অংশীদার, সাবাস আরমান, সাবাস, কর্মী অংশীদার, সাবাস। এরপরে কি বলছে? ব্যবসাটা পরিসমাপ্তি কি হতে পারে, কোন ধরনের পরিসমাপ্তি হতে পারে? তার মানে কোন অংশীদারের আকস্মিক মৃত্যুতে কেমন বিলোপ সাধন হইতে পারে, কোন অংশীদারের আকস্মিক মৃত্যুতে কেমন বিলোপ সাধন হইতে পারে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এটা আমরা পরে দেখবো, কারণ এটা বিলোপ সাধনের সাথে জড়িত। ওকে, এই চ্যাপ্টার থেকে যেসব কোশ্চেন গুলা বিগত বছরগুলোতে আসছে এখন পর্যন্ত, চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি, তারপর হইলো এই যে আরেকটা টপিকে চলে আসছি আমরা, কি চুক্তি না করার পরিণাম। যদি কেউ অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করে, তারাও এক মিনিট, নিবন্ধন না করলে, ওকে, এইটা এই যে দেখো অংশীদারি ব্যবসার ক্ষেত্রে তোমার বইয়ের ভিতরে দেখবে অনেকগুলা ধারা দেওয়া আছে, অনেকগুলা ধারা দেওয়া আছে, এগুলা সব নোট করে ফেলবা, নোট করবা। ও তোমার বইয়ে অংশীদারি ব্যবসার চ্যাপ্টারে যত ধরনের ধারা আছে এইগুলাকে নোট করবা, মনে থাকবে। তোমার বইয়ে অংশীদারি ব্যবসায় নিয়ে যতগুলা ধারা আছে কি করবা, মনে করো তোমার বইয়ে দেখবা প্রথম লাইনে একটা ধারা আছে, অংশীদারি ব্যবসার সংজ্ঞা সম্পর্কে বলা আছে 4 নং ধারায়, ঠিক আছে। তারপর 5 নং ধারায় কি আছে, তারপর মনে করো 69 নং ধারায় কি আছে, কোন ধারায় কি আছে এরকম সুন্দর করে নোট ডাউন করে ফেলবা, ঠিক আছে, বুঝছো? ওকে, যেটা বলতেছিলাম, অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার আর না করার মধ্যে একটা একটা মজার বিষয় আছে, জানো, এটা কাইন্ড অফ একটা কমেডি টাইপের। তুমি দেখবা অংশীদারি ব্যবসায় যদি তুমি নিবন্ধন করো, ভাই ক্লাস কতক্ষণ হবে? ক্লাস হবে 8টা পর্যন্ত, খেয়াল করো কি বলছে দেখো। যদি নিবন্ধন না করার পরিণাম, একদম মোদ্দা কথা হইলো, তুমি যদি অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে নিবন্ধন করো, তুমি সর্বোচ্চ যার বিরুদ্ধে তুমি মামলা করবা তার বিরুদ্ধে তুমি 100 টাকা পর্যন্ত মামলা করতে পারবা। মামলা তুমি যদি অংশীদারি ব্যবসায় নিবন্ধন করো তাহলে তুমি সর্বোচ্চ তার বিরুদ্ধে 100 টাকা পর্যন্ত মামলা করতে পারবা। তুমি বুঝতেছো এটা কি বড় একটা ফালতু জিনিস? মনে করো তোমার বিজনেস থেকে কেউ 50 লাখ টাকা নিয়ে গেছে, তুমি যদি থানায় যাও, তুমি যদি বলো যে আমি একটা অংশীদারি ব্যবসা করতাম, আমি মামলা করতে চাই, তুমি তার বিরুদ্ধে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত মামলা করতে পারবা, যদি তুমি বিজনেসটাকে নিবন্ধন করো। যদি না করো তাহলে এই মামলাটাও করতে পারবে না। বুঝছো? ক্লিয়ার? এবার চলো দেখি যদি নিবন্ধন না করো তাহলে কি কি হবে। অপর অংশীদারের বিরুদ্ধে তুমি মামলা করতে পারবে না, ঠিক আছে, মামলা করতে পারবে না। যদি তুমি নিবন্ধন করো তাহলে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত মামলা করতে পারবে না। এরপরে তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা, তুমি যেহেতু নিবন্ধন করো নাই তাই তুমি তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবা না। মেইন কথা, তুমি যদি নিবন্ধন না করো তাহলে তুমি কিছুই করতে পারবা না, কিছুই করতে পারবা না। এরপরে
পাল্টা পাওনার দাবিতে বাধা পাবা আর পাওনা আদায়ে বাধা পাবা। মেইন কথা হলো তুমি যদি নিবন্ধন না করো বাবা, তুমি কোনো কিচ্ছু পাবা না। যদি নিবন্ধন করো তার কাছ থেকে তুমি 100 টাকা আদায় করতে পারবা। বুঝছো? ক্লিয়ার? এইবার কারা কারা আসলে অংশীদার হওয়ার যোগ্য? হ্যাঁ, মাত্র 100 টাকা। বুঝছো আফরিন? মাত্র 100 টাকা। বাংলাদেশে মামলা করতে গেলেও অ্যাটলিস্ট 5,000 টাকা দিতে হয়, কিন্তু 5,000 টাকা দিয়ে তুমি মামলা করতে গেলে 100 টাকা রিটার্ন পাবা। এটাই হলো এই লুপ। কারণ কি জানো? কারণ 1932 সালে যেহেতু এই আইনটা আসছে, ওই টাইমের 100 টাকা আর আজকের 100 টাকা সমান ভ্যালু রাখে না। ওই টাইমের 100 টাকার মান অনেক বেশি ছিল, এজন্য এই আইনটা এরকম। ওকে, কোন ব্যক্তিকে যদি আমরা বিজনেসে পার্টনার হিসেবে নিতে চাই, তার ভিতরে কি কি যোগ্যতা থাকতে হবে? প্রথমত, চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হবে। মানে ওই ব্যক্তি অ্যাটলিস্ট তোমার চুক্তিপত্রে কি কি লেখা আছে ওগুলো একটু লজিক্যালি চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে পারবে যে সে কি এই চুক্তিটা করবে নাকি করবে না। প্রথম হলো এটা। সেকেন্ড, সততা ও বিশ্বস্ততা থাকতে হবে। এমন ব্যক্তিকে বিজনেসে নেওয়া যাবে না যে 6 মাস জেল খেটে আসছে। বুঝছো? এমন ব্যক্তিকে বিজনেসে নেওয়া যাবে না। সে সৎ এবং বিশ্বস্ত, এমন মানুষকে বিজনেসে নিতে হবে। থার্ড ওয়ান, যোগ্যতা ও দক্ষতা আছে। তার মানে সে এডুকেটেড প্লাস বিজনেস নলেজ আছে, তোমার বিজনেসে প্রফিট আনতে পারবে, এমন ব্যক্তিকে বিজনেস আনতে হবে। ওকে, দেন আর্থিক সচ্ছলতা আছে, মানে এনাফ টাকা পয়সা আছে বিজনেস করার মতো, এমন মানুষ হইতে হবে। পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে রিটেন আসছিল যে অংশীদারদের যোগ্যতা কি কি হইতে পারবে। তারপরে চুক্তি শর্তাবলী প্রতি আনুগত্য থাকতে হবে। তার মানে এই ব্যক্তিটা চুক্তি মানে। ঠিক আছে? আচ্ছা, সুমাইয়া অনেক সুন্দর একটা প্রশ্ন করছে, তাহলে টাকার মানটা বাড়ানো হয় নাই কেন? এটা নিয়ে কেউ কখনো কথাই বলে নাই যে এই টাকার মানটা বাড়াইতে হবে। এটা নিয়ে আজ পর্যন্ত কেউ কোনোদিন কোর্টে আপিলই করে নাই। কোর্টে যায় কখনো বলেই নাই যে এই আইনটার এই পোর্শনটা চেঞ্জ করা উচিত। যদি 1 মাস জেল খাটে, বাবা বিজনেস করতে এমন মানুষের সাথে যার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। বুঝছো? আচ্ছা, এই হলো, এটা আমাদের খ মার্কের ক্ষেত্রে আসতে পারে, খ নঙের ক্ষেত্রে আসতে পারে এটা। ওকে, এরপরে কি কি আছে দেখো। তোমার অংশীদারদের যোগ্যতা, কাদের সাথে আমরা বিজনেস করতে পারবো না? অংশীদার হওয়ার যোগ্যতা নেই। অংশীদার হবার যোগ্যতা নেই কাদের? একটা হলো কারা কারা যোগ্য, আর এটা হলো কারা কারা যোগ্য, আর এটা হলো কারা কারা কাদের যোগ্যতা নেই। ভাইয়া সামিয়া হবে, ঠিক আছে সামিয়া, ওকে ওকে ঠিক আছে, সরি। ওকে, অংশীদার হবার যোগ্যতা নেই কাদেরকে আমরা বিজনেসে অংশীদার হিসেবে নিতে পারবো না। ঠিক আছে? এরপরে প্রথমে নাবালককে আমরা নিতে পারবো, কিন্তু আছে এখানে, কিন্তু আছে। এখন নাবালকের ক্ষেত্রে নাবালককে আমরা কখন বিজনেসে নিতে পারবো এটা নিয়ে আমাদের কিছু চিন্তা ভাবনা আছে, এটা আমরা একটু পরের স্লাইডে দেখতেছি। সো প্রথম কথা হলো নাবালক, সোজা কথায় 18 বছরের কম যে, তাকে আমরা অংশীদারি ব্যবসায় নিতে পারবো না। সেকেন্ড, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, যে ব্যক্তি নিজের ব্রেন, মানে যার নিজেরই কোনো ঠিক ঠিকানা নাই, যে সে কি চিন্তা ভাবনা করতেছে, সে কোনটা সঠিক কোনটা বেঠিক এইটাই ফিক্স করতে পারে না, এইটাই চিন্তা ভাবনা করতে পারে না, তাকে আমরা বিজনেসে নিব না। মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তার মানে কি? পাগল। যে ব্যক্তি পাগল তাকে আমরা বিজনেসে নিব না। দেউলিয়া ব্যক্তি, যার টাকা নাই, যার টাকা শেষ, মানে এমন ব্যক্তি যার আগে অনেক টাকা ছিল কিন্তু সে উল্টাপাল্টা কিছু একটা করার কারণে তার সব টাকা শেষ হয়ে গেছে। দেন অজ্ঞান ব্যক্তি, অজ্ঞান মানে যে ব্যক্তির জ্ঞান নাই, তার মানে যে লেখাপড়া করে নাই, যার। আর আরেকটা হলো যে ব্যক্তি সেন্সলেস, ওই ব্যক্তিকে তোমার টিপছাপ নিয়ে যে অনেকে বিজনেসে নিয়ে নেয় না, ঠিক আছে? ওই যে বাংলা মুভিগুলোতে দেখছো না, যে অলমোস্ট মরে যেতেছে এই টাইমে টিপছাপ নিয়ে বিয়ে করে ফেলছে। রে আমি বাঁচি না মরি, এখন আমার টিপছাপ নিলে কি হলো? আরে
অজ্ঞান। এরপরে হলো সরকারি কর্মচারী। বাংলাদেশের আইন মোতাবেক কোন সরকারি কর্মচারী কোন অংশীদারি ব্যবসার অন্তর্ভুক্ত হইতে পারবে না। কিন্তু আমাদের দেশের সরকারি কর্মচারীরা কি করে, তার ওয়াইফের নামে, ঠিক আছে, তার ছেলের বন্ধুর বাবার নামে, ছেলের বন্ধুর মায়ের নামে, তারপর হলো ওয়াইফের বোনের নামে, এইভাবে করে টাকা রাখে। এইগুলো আবার করতে পারবে, বুঝছো? মানে সরকারি কর্মচারীরা কোনো তোমার মানে নিজে কোনো বিজনেসের সাথে থাকতে পারবে না, কিন্তু সে অন্যভাবে তার বিজনেসটাকে আরেকজনের নামে রাখতে পারবে। এরপরে কোনো প্রতিষ্ঠান বা সংঘ, তার মানে অংশীদারি ব্যবসার পার্টনারশিপ কোনো প্রতিষ্ঠান বা সংঘ হইতে পারবে না। মানসিক প্রতিবন্ধী, যে ব্যক্তি সুস্থ ভাবে মেন্টালি কোনো ডিসঅর্ডার আছে, কোন যে ব্যক্তির মেন্টাল ডিসঅর্ডার আছে, সে তার সাথে বিজনেস করা যাবে না। বিদেশি রাষ্ট্রদূতের সাথে বিজনেস করা যাবে না, আর বিদেশি শত্রুর সাথে বিজনেস করা যাবে না। এই কয়েকজন মানুষের সাথে অংশীদারি বিজনেসটা করা যাবে না, এক্সেপ্ট নাবালক। নাবালকের ক্ষেত্রে সচরাচর বিজনেস করা যায় না, যদি কোনো কিন্তু থাকে। এখন কিন্তুটা কি, চলো এবার আমরা কিন্তুটা দেখি। নাবালক সম্পর্কে বাংলাদেশ 1932 সালের অংশীদারি আইনের 30-1 নম্বর ধারায়, এটা ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন, 30-1 নম্বর ধারায় বলা আছে কোন নাবালক আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারেন না। তবে সকল অংশীদার সম্মত হলে কিছু সময়ের জন্য নাবালককে এরূপ ব্যবসার সুবিধা প্রদান করা যেতে পারে। তাই সুবিধাভোগের উদ্দেশ্যে কোন নাবালককে অংশীদারি ব্যবসা গ্রহণ করা হলে সে সীমিত অংশীদারি ব্যবসা হিসাবে হবে। তার মানে নাবালক আইন মোতাবেক 30-1 নম্বর আইন মোতাবেক সে অংশীদার না, কিন্তু যদি নাবালককে অংশীদার হিসেবে নিতে হয় তাহলে সে সীমিত অংশীদার হবে। নাবালককে আমরা কখন নিব? মনে করো কোন একজন ব্যক্তি অংশীদার ছিল, সে মারা গেছে। ভাইয়া রাষ্ট্রদূত কি? মনে করো বাংলাদেশে বাইরের কান্ট্রির অনেক রিপ্রেজেন্টেটিভ আছে না, ওদের সাথে বিজনেস করা যাবে না, ঠিক আছে? বা মনে করো বাইরের কান্ট্রির কোনো রিপ্রেজেন্টেটিভ, ওদের সাথে বিজনেস করতে পারবে না তুমি। মানে বাংলাদেশে অনেক রিপ্রেজেন্টেটিভ আসে না, যে আমাদের দেশে আসছে, এদের সাথে পার্টনারশিপ বিজনেস করা যাবে না। তার মানে মেইন ফ্যাক্ট বুঝতে পারছো, নাবালক সীমিত অংশীদার হইতে পারবে ইন সাম কেসেস। মনে করো একজন ব্যক্তি অংশীদার ছিল, সে হুট করে মারা গেছে, তার জায়গায় তার ছেলেকে বিজনেসে নিছে, তার ছেলের বয়স 17 বছর। এখন সাবালক হওয়ার আগ পর্যন্ত ওই নাবালক ছেলে বা মেয়ে বিজনেসে থাকতে পারবে। ওকে, নাবালকের অধিকারগুলো কি কি হবে? তার মানে একজন ব্যক্তি, এইটা অনেক গুরুত্বপূর্ণ, এটা গ বা ঘ নাম্বারে আসে, নাবালকের অধিকারগুলো কি কি? 1, অন্যান্য অংশীদারদের সম্মতিক্রমে নাবালকের জন্য চুক্তিতে নির্দিষ্ট অংশ হারে সে ব্যবসায় মুনাফা পাওয়ার অধিকারী, এটা 30-2 নম্বরে বলছে। তার মানে নাবালক যেহেতু সীমিত অংশীদার, তাই সে নির্দিষ্ট একটা পোর্শন পাবে বিজনেসে। এরপরে নাবালক প্রতিষ্ঠানের হিসাব দেখা এবং যে কোনো অংশের নকল গ্রহণ করতে পারে। তার মানে কি, ফটোকপি করতে পারবে, ফটোকপি। তার মানে নাবালক বিজনেসের যে কোনো কিছু ফটোকপি করে নিজের কাছে রাখতে পারবে, এরপরে প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করলে নাবালক স্বার্থ আদায়ের জন্য অন্য অংশীদারের বিরুদ্ধে মামলা করতে পারবে। তার মানে যদি কেউ এসে বলে এই তোমাকে আমরা বিজনেসে রাখবো না, নাবালক তার বিরুদ্ধে গিয়ে মামলা করতে পারবে। সাবালকত্ব প্রাপ্তির পরে, তার মানে মনে করো তার বয়স 17 বছর ছিল, এখন 18 বছর হয়েছে। এই 18 বছর হওয়ার পর, মানে সাবালকত্ব প্রাপ্তির পর 6 মাসের মধ্যে সে ব্যবসায় থাকবে না সম্পর্ক ছিন্ন করবে, এই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তার মানে ওই যে নাবালক ব্যক্তি, ও যখন বিজনেসে ছিল, ও এখন সাবালক হয়েছে, হওয়ার পরে ওকে 6 মাস টাইম দেওয়া হবে, তুমি কি বিজনেসে থাকবা নাকি না, এটা আমাদেরকে ডিসিশন দাও। এরপরে নাবালকের কর্তব্যগুলো কি কি আছে, ডান। এই যে এখানে এমসিকিউ আছে, এমসিকিউ গুলো একটু প্র্যাকটিস করবা। এরপরে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন, যেটা 3 স্টার, এখান থেকে আসবেই, মিস নাই। বন্দুকের গুলি মিস হয়ে যাবে, এটা মিস হবে না। বন্দুকের গুলি মিস হয়ে যাবে, এটা মিস হবে না। চলো আমি তোমাদেরকে এবার সহজ ভাবে এটা একটু পড়াই দিই। আমরা এখন পড়বো বিলোপ সাধন। অংশীদারি ব্যবসার বিলোপ সাধনটা কি ভাইয়া? অংশীদারি ব্যবসার বিলোপ সাধনটা হইলো ব্যবসা বন্ধ হয়ে গেছে,
ব্যবসা কোন কোন ক্ষেত্রে ব্যবসা বন্ধ হয়ে যাবে। অংশীদারি ব্যবসা বিলোপ সাধন সম্পর্কে 39 নং ধারায় বলা আছে। কত নাম্বার ধারা? 39 নাম্বার ধারায় বলা আছে। ওকে, এখান থেকে এমসিকিউ আসবে এবং সিকিউ খ নাম্বারের ক্ষেত্রে আসতে পারে। খেয়াল করো, আমরা এটাকে খুব ছন্দ আকারে পড়বো শর্ট করে। স বা বিশেষ বি আ। সবা বিশেষ বিয়া, সবাই আমার সাথে সাথে বলো, সবা বিশেষ বিয়া, সবা বিশেষ বিয়া, সবা বিশেষ বিয়া। অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন সম্পর্কে 39 নাম্বার ধারায় বলা আছে। স মানে হইলো সকলের সম্মতিতে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন হবে, এটা 40 নাম্বার ধারায় বলা আছে। বাধ্যতামূলক বিলোপ সাধন হবে, এটা 41 নাম্বার ধারায় বলা আছে। বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন হবে, এটা 42 নাম্বার ধারায় বলা আছে। বিজ্ঞপ্তির মাধ্যমে বিলোপ সাধন হবে, এটা 43 নাম্বার ধারায় বলা আছে। আদালত কর্তৃক বিলোপ সাধন হবে, এটা 44 নাম্বার ধারায় বলা আছে। খেয়াল করো, অংশীদারি ব্যবসার বিলোপ সাধন সম্পর্কে বলা আছে 39 নাম্বার ধারায়, এবং যে 5টা অংশী বিলোপ সাধন আছে, স মানে সকলের সম্মতিতে বিলোপ সাধন হয়েছে 40 নাম্বার ধারা। বাধ্যতামূলক বিলোপ সাধন হয় 41 নাম্বার ধারা। বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন হয় 42 নাম্বার ধারা। বিজ্ঞপ্তির মাধ্যমে বিলোপ সাধন হয় 43 নাম্বার ধারা। আদালত কর্তৃক বিলোপ সাধন হয় 44 নাম্বার ধারা অনুযায়ী। এটা স্ক্রিনশট নাও, এটা স্ক্রিনশট নাও। নিছো স্ক্রিনশট? নিছো? স্ক্রিনশট নাও ছোট বন্ধুরা। স্ক্রিনশট নিলে আমাকে এস এস ডান লিখো। স্ক্রিনশট নিলে নেওয়া হলে আমাকে এস এস ডান লিখো। আবার বলেন ভাইয়া। এখানে আমরা 5টা বিলোপ সাধন দিছি। বিলোপ সাধন অংশীদারি ব্যবসায় কি কিভাবে বিলোপ সাধন হইতে পারে। অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন সম্পর্কে 39 নম্বর ধারা, মানে বিজনেসটা বন্ধ হয়ে যাবে 39 নম্বর ধারা অনুযায়ী। কি কিভাবে বিলোপ সাধন হইতে পারে? স মানে সকলের সম্মতিতে, বা মানে বাধ্যতামূলক ভাবে, বি মানে বিশেষ ঘটনা সাপেক্ষে। ঠিক আছে, তোমরা বুঝবা না, এমনি তোমরা বুঝবা না, তোমাদেরকে এটাই বুঝাইতে হবে। অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন হয় এই 5 ভাবে। ঠিক আছে, সকলের সম্মতিতে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন হয় 40 নম্বর ধারা। বাধ্যতামূলক কোম্পানি বন্ধ হয়ে যাবে 41 নম্বর ধারা। কোন একটা বিশেষ ঘটনার কারণে কোম্পানি বন্ধ হবে 42 নম্বর ধারা। বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানি বন্ধ হবে 43 নম্বর ধারা। আদালতের নির্দেশে বিলোপ সাধন হবে 44 নম্বর ধারা। এবার বুঝছো? এখানে আমি শর্ট করে লেখাইছি, এখানে ফুল ফর্মে লেখা আছে। ক্লিয়ার? এবার এবার ক্লিয়ার হইছে? এটা ক্লিয়ার? বলো, এটা ক্লিয়ার নাকি না? লিখছো? সকলের সম্মতিতে বিলোপ সাধন, বাধ্যতামূলক বিলোপ সাধন। এই যে বাধ্যতামূলক বিলোপ সাধনটা একটু পয়েন্টগুলো দেখতে হবে। একজন ব্যক্তি ব্যতীত সকল অংশীদার একযোগে দেউলিয়া হয়ে গেলে বাধ্যতামূলক কোম্পানি বন্ধ হয়ে যাবে। এরূপ কোনো ঘটনা ঘটলে যাতে অংশীদার প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসা চালানো বা অংশীদারদের পক্ষে অংশীদার সম্পর্কে বজায় রাখা অবৈধ হলে বাধ্যতামূলক বিলোপ সাধন হবে। একজন ব্যক্তি সকল অংশীদার দেউলিয়া বলে বিবেচিত হইলে, এটা তো দেখলাই। কয়েকটি বিশেষ ঘটনা, এই যে আমরা একটু আগে একটা সিকিউ দেখলাম না, কোন অংশীদার হুট করে মারা গেল, কোন অংশীদার হুট করে মারা যাওয়া, এটা একটা বিশেষ ঘটনা। ঠিক আছে, কোন অংশীদার দেউলিয়া ঘোষিত হইলে, এটা একটা বিশেষ ঘটনা। বিজ্ঞপ্তির মাধ্যমে বিলোপ সাধন হয়, আর আদালত কর্তৃক বিলোপ সাধন। কোন অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে আদালত তাকে বিজনেসটা বন্ধ করে দিতে বলে। কোন অংশীদার কর্তব্য পালনে চিরতরে অসমর্থ, মনে করো কেউ প্যারালাইজড হয়ে গেল। ঠিক আছে ভাইয়া, আপনার নামটা কি জানো? ওয়াও ভাইয়া, আমার নামটা যারা জানো ওকে একটু কমেন্টে বিজয়কে জানায় দাও তো। যারা আমার নামটা জানো বিজয়কে একটু কমেন্টে জানায় দাও। ওকে, আদালত কর্তৃক বিলোপ সাধন
ওকে, চলো আমরা সিকিউ সলভ করি। এই সৃজনশীলটা দেখো তো, এই সৃজনশীলটা দেখো। সৃজনশীলটা এটা দেখো তো, এটা পারবা নাকি? সিলেট বোর্ড 2021 সালের। আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আজকের ক্লাসে আমি তোমাদেরকে যা যা পড়াইছি এগুলা যদি তোমরা ভালোভাবে নোট করে থাকো, ভালোভাবে নোট করো, আমি যা বলছি এগুলো যদি মনোযোগ দিয়ে বুঝে থাকো, তাহলে এই চ্যাপ্টার তোমার ডান, তোমার এই চ্যাপ্টার ডান। জাস্ট রিভিশন করবা, আর কিচ্ছু লাগবে না, জাস্ট রিভিশন করবা, বুঝছো? জাস্ট রিভিশন, নাথিং এলস। আমি যা পড়াইছি, যা বলছি, যেভাবে করে উদাহরণ দিছি, ওইগুলা নিজের মতো করে যদি গোছায় নিয়ে লিখতে পারো, লিখে ফেলতে পারো, ডান। এর বাইরে আর কিচ্ছু আসবে না। ভাইয়া, মস্তিষ্কের বিলোপ সাধন মানে কি? মস্তিষ্কের বিলোপ সাধন কই? মস্তিষ্কের বিলোপ সাধন, মস্তিষ্কের বিকৃতি। আল্লাহ, মস্তিষ্কের বিলোপ সাধন হয় না উর্মি, মস্তিষ্কের বিলোপ সাধন হয় না, মস্তিষ্কের বিকৃতি হয়। মনে করো কোনো মানুষ, সচরাচর বিজনেসম্যানরা অনেক বেশি ড্রাগস এডিক্ট হয়ে থাকে। তো মনে করো কোনো বিজনেসম্যান অনেক বেশি ড্রাগস নিতে 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 ওর ব্রেইন আর প্রপারলি কাজ করে না, তার ব্রেইন আর প্রপারলি কাজ করে না, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি মস্তিষ্কের বিকৃতি। মস্তিষ্কের বিলোপ সাধন হয় না বাবা। মস্তিষ্কের বিলোপ সাধন মানে কি জানো? মানে তার ব্রেনটা খুলে তুমি বাইর করে বাইরে ফালাই দিছো, এটা হলো মস্তিষ্কের বিকৃতি। ওকে, বাই দ্য ওয়ে আজকের ক্লাসটা কার কেমন লাগছে? ক্লাসের যে কোনো মোমেন্ট স্ক্রিন রেকর্ড করো বা যাই করো, এভরিথিং রিভিউ দিতে হবে। এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে আজকের ক্লাসটা রিভিউ দিতে হবে। মনে থাকবে, ম্যানেজমেন্ট ক্লাস শুরু হচ্ছে। ডেমো ক্লাস থেকে তোমরা আশা করি এটা বুঝে গেছো যে ম্যানেজমেন্ট আমরা কিভাবে পড়াবো। প্রতিটা চ্যাপ্টার যখন আমরা পড়াবো ডিটেইলসে বোর্ড কোশ্চেন সলভ, মেইনলি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ করায় পড়াবো, যাতে করে এখন থেকে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাও। আমার মনে আছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন, যদিও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই নাই, ঢাকা ইউনিভার্সিটি যখন এক্সাম দিই 12টা কোশ্চেনের মধ্যে আমার 11টা কোশ্চেন হয়েছিল। ম্যানেজমেন্টের 12টা কোশ্চেনের মধ্যে 11টা কোশ্চেন হয়েছিল আমার। ওকে ভাইয়া, ক্লাসটা পরে রেকর্ড কোথায় পাবো? ইউটিউবে পেয়ে যাবা। এক সপ্তাহ পরে এই ক্লাসটা ইউটিউবে আপলোড করে দেওয়া হবে। এক সপ্তাহ পরে এই ক্লাসটা ইউটিউবে আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে? আমি তো এইচএসসি 26, নো ইস্যুস। এইচএসসি 26ও যে হোক, নো ইস্যুস, কোনো প্যারা নেই। এসএসসি এইচএসসি 26 স্টার স্টুডেন্ট গ্রুপে সুন্দর মতো হেডিং দিবা, ঠিক আছে? হেডিং দিয়ে দেন হলো কি করবা, তোমার পোস্ট করতে হবে, বুঝছো? ক্লিয়ার? বুঝতে পারছো ভাইয়ার কথা? ওকে, ভাইয়া আপনি কার কাছে পড়ছেন? আমি ম্যানেজমেন্ট কারো কাছে পড়ি নাই। ম্যানেজমেন্ট আমার আগে থেকে অনেক পছন্দের একটা সাবজেক্ট। আই ফিল যে ম্যানেজমেন্ট আমার নিজের সাবজেক্ট, ঠিক আছে? ম্যানেজমেন্ট আমার নিজের সাবজেক্ট। আমি কলেজ থেকেই, ঠিক আছে, কোর্স কিভাবে নিব, এই যে ডিরেক্ট এখনই 16910 তে ফোন করো, এখনই ক্লাস থেকে বের হবা, যাদের এই ক্লাসটা ভালো লাগছে ডিরেক্ট বের হয়ে 16910 তে কল দিয়ে বলবা আমি কাইফ ভাইয়ার ম্যানেজমেন্ট কোর্সটা নিতে চাই, কত টাকা লাগবে বলেন। ওকে, ডিরেক্ট ফোন দিবা, কাইফ ভাইয়ার ম্যানেজমেন্ট ক্লাস কোর্সটা নিতে চাই, কত টাকা লাগবে। পড়া কি শেষ? হ্যাঁ, চ্যাপ্টার শেষ, আমাদের ফুল চ্যাপ্টার শেষ। ওকে, বুঝছো সবাই? ডান? এত তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিতেছেন কেন? এত তাড়াতাড়ি মানে আমাদের পুরো চ্যাপ্টার পড়া শেষ, আমাদের পুরো চ্যাপ্টার পড়া শেষ। এছাড়া তোমাদের এখানে যে সিকিউ গুলো আছে এগুলো তোমাদের বইয়ের সিকিউ, এগুলা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। বিজয়, ঠিক আছে? বুঝছো?
কথা ক্লিয়ার? পুরো চ্যাপ্টারে যা যেখানে যা যা ছিল, কিভাবে নোট করবা, কোন টপিক কিভাবে পড়বা, সবকিছু বলে দিছি। আর কিছু বাকি নেই, আর কিচ্ছু বাকি নেই। হ্যাঁ, যখনই ডেমো ক্লাস থাকবে সেটা তোমাদের এইচএসসি 27 স্টাডি স্টুডেন্ট গ্রুপে জানাই দেওয়া হবে। ক্লিয়ার? এবার আমাকে বলো যে কে কে আমাদের কোর্সে এই যে জয়েন করতেছো, বলো দেখি, কমেন্টে জানাও কে কে জয়েন করতেছো। কুইজ চলে গেছে মাঝখানে। ভাইয়া ডেমো ক্লাসগুলো ইউটিউবে পাওয়া যাবে? হ্যাঁ, ডেমো ক্লাসগুলো ইউটিউবে পাওয়া যাবে। বলো ডান, অল গুড। আফরিন বলছে ক্লাসটা সেরা ছিল। কারা কারা ক্লাসের রিভিউ দিবা দেখি আগে কমেন্টে জানাও তো। আবার কবে ফ্রি ক্লাস নিবেন? আজকে কয় তারিখ? আজকে 21 তারিখ। নেক্সট মান্থের মে মাসের 8 তারিখে তোমাদের আরেকটা ক্লাস আছে, এন্ড দেন মে মাসে দুইটা চ্যাপ্টারের ক্লাস আছে, একটা হলো এই অংশীদারি ব্যবসায় আর একটা হলো যৌথ মূলধনী কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানি আছে। ওকে, সো মে মাসে আমরা আবার রেকর্ডেড ক্লাস নিব। সবাই আজকে রিভিউ দিবা, যারা যারা রিভিউ দিবা তাদের কমেন্ট সেকশনে কোর্সে জয়েন করার লিংক উইথ প্রোমো কোড দিয়ে দিব। ডান? ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে ইনশাল্লাহ ম্যানেজমেন্ট কোর্সে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।